বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন। ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে গেলে পূর্বেই বলেছিলাম যে ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু বর্ধিত করতে হয়। বর্ধিত করলে যে বহিস্থ কোণ দ্বারা উৎপন্ন হয় সেই কোণ দুটিকে সমদ্বিখণ্ডিত করতে হয়। সেই কোণ দুটিকে সমদ্বিখণ্ডিত করতে হয়। সেইভাবেই আমি লক্ষ্য করো আবার যে এবিসি একটি ত্রিভুজ। এবারে আমি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। বিএ বাহুকে ই পর্যন্ত বর্ধিত করব। বিএ বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি। এবারে এই দুইটি সন্নিহিত বাহু বর্ধিত করায় দুইটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। প্রথমটি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় এর বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে কোণ এসিডি, বহিস্থ কোণ এসিডি। পূর্বেই আমি বলেছি যে তিনটি বর্ণ দ্বারা যদি কোণ আমরা বলতে যাই সেক্ষেত্রে যেটা কোণ হবে, যেমন এই সি কোণটা, এই সি লেটারটা বা অক্ষরটা মাঝে বসাই দেব, তাহলে এসিডি একটি বহিস্থ কোণ। এবারে বিএ বাহুকে ই পর্যন্ত বর্ধিত করায় আরেকটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, সেটা হলো কোণ সিএফ। এই যে কোণ সি এ ই, কোণ সি এ ই, এইটা বহিস্থ কোণ। তা দুইটি কোণ বহিস্থ কোণ পাইলাম, দুইটি সন্নিহিত বাহু বর্ধিত করায় একটি ত্রিভুজের। এবারে আমি কোণ এসিডি এই বহিস্থ কোণের সমদ্বিখণ্ড করতে চেষ্টা করব। একটি বৃত্ত আঁকলাম, একটি বৃত্তচাপ। এই বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করেছে, দুইটি বিন্দুতে, এসিকে এই বিন্দুতে আর সিডিকে এই বিন্দুতে ছেদ করেছে। এখন এই বিন্দু দুইটিকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে আমি এই এসি এর ডান দিকে দুইটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দ্বয় পরস্পর একটা বিন্দুতে ছেদ করলো। এখন আমি এই সি এবং ওই ছেদ বিন্দু যোগ করলাম এবং প্রয়োজনে এই পর্যন্ত বর্ধিত করলাম। এই যে সি এবং এই যে বৃত্তচাপ দ্বয়ের ছেদবিন্দু যোগ করে আমি এই পর্যন্ত বর্ধিত করলাম। এখন এই বহিস্থ কোণ এই যে সিএই একে আবার সমদ্বিখণ্ড করব। লক্ষ্য করি এই এসিকে কী দাঁড়াইলো, এসিকে সাধারণত এই এসিকে এই বিন্দুতে এবং এইকে এই বিন্দুতে ছেদ করলো। এই বিন্দু দ্বয় যে ছেদ বিন্দু, এই বিন্দুকে দ্বয় কেন্দ্র করে একটি বৃত্তচাপ পূর্বে এঁকেছি আর এখন একটি আঁকলাম। এই বৃত্তচাপ দ্বয় পরস্পর একটা বিন্দুতে ছেদ করলো। এখন এই ছেদ বিন্দু যোগ করব, প্রয়োজনে আমি জি পর্যন্ত বর্ধিত করলাম। এখন এই যে সিএফ এবং এজি যাদের দ্বারা বহিস্থ কোণ দুটি সমদ্বিখণ্ডিত করেছি, তারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করলো। এই ছেদ বিন্দুর নাম দিলাম ও। এখন এই ও বিন্দু থেকে এসি বাহুর উপর, ও বিন্দু থেকে এসি বাহুর উপরে লম্ব আঁকবো। তো লম্ব আঁকতে গেলে যে এসি বাহুর উপরে যেতে লম্ব আঁকবো। এবার এই যে ও বিন্দুকে কেন্দ্র করে এই এসির বাহুর উপরে দুইটি বৃত্তচাপ আঁকলাম। দুইটি বৃত্তচাপ এসিকে দুইটি বিন্দু ছেদ করলে একটি হলো এইটি আর একটা হলো এইটি। এখন এই যে এই ছেদ বিন্দু দুটিকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে আমি এসি এর বাম দিকে দুইটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দ্বয় একটা বিন্দুতে ছেদ করলো। এই ছেদ বিন্দু মনে করি এইচ, ছেদ বিন্দু এবং ও বিন্দু যোগ করি। তা দেখা গেছে যে এই ও এইচ যে লম্বা, ও এইচ যে লম্বা আঁকলাম এসির উপরে, তা পরস্পর কী করলো, এসিকে ও এইচ এম বিন্দুতে ছেদ করলো। এবারে ওকে কেন্দ্র করে ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে
যদি একটি বৃত্ত আঁকি তাই হবে নির্ণয় বহির্বৃত্ত। বহি মানে বাহির, অর্থাৎ এই যে ত্রিভুজটা এবিসি, এই ত্রিভুজের যে বাহিরে ABC, এই বাহিরে বৃত্তটা অঙ্কিত হইবে। লক্ষ্য করি ওকে কেন্দ্র করে ও এম এর সমান বাহির জন্য একটি বৃত্ত আঁকলাম, এই নির্ণয় বহির্বৃত্ত। শিক্ষার্থীরা তোমরা যদি এইভাবে না বোঝো তবে আমি হোয়াইট বোর্ডে একে বুঝাতে চেষ্টা করব। তবে তোমরা কমেন্ট বক্সে একটু লিখলে আমার ভালো হয় যে কোনটি ভালো হবে তোমাদের, আমি সেইভাবে বুঝাতে চেষ্টা করব। এবারে অঙ্কনের বিবরণটা লিখলাম। পূর্বে বলেছি যে আমি অঙ্কনের সময় যত কথা বলেছি বোঝানোর সুবিধার্থে এবার অঙ্কনের বিবরণে তত কথা প্রয়োজন হবে না। ঠিক আছে, ওই যা বলেছি অঙ্কনের সময় তারই অংশ বিশেষ যেটু লেখা প্রয়োজন তা লিখেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, খুদা হাফেজ।